মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে কি চুপ করে ঘরের মধ্যে বসে থাকতে হবে? ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। গত রাতে প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা করছিল আর শরীরটাও একটু খারাপ লাগতেছিল, কিন্তু সকালবেলা ঠিকই উঠতে হয়েছে। ঘুম থেকে উঠে গোয়াল ঘরটা পরিষ্কার করে তারপর গোবরগুলো ফেলে দিয়ে আসছি আর সামান্য পরিমাণে একটু খাবার দিয়ে দিচ্ছি। তারপর রুবায়েতকে ঘুম থেকে ডেকে তুললাম, কারণ পল কাটা আর ঘাস কাটার জন্য। তো পল এবং ঘাস ছোট ছোট করে কেটে দিচ্ছিল। তারপর ফ্রেশ হয়ে আসছে, আমি ওকে ভাত দিলাম আর আমি নাস্তা করে নিচ্ছি। আজকের নাস্তায় কিছু টোস্ট ছিল, সেগুলো খাচ্ছিলাম। অনেক কাজ আছে। নাস্তা খেয়ে তারপর ওষুধ খেয়ে নিচ্ছি এখন। আর ওষুধ খাওয়া শেষ করে সব কাজে লেগে পড়বো। রুমের মধ্যে বিছানা অগোছালো থাকলে মনে হয় পুরো রুমটাই অপরিষ্কার হয়ে আছে, সেজন্য প্রথমে আগে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে পাতলা একটা কম্বল দেখতে পাচ্ছেন, এটা আসলে সবসময় আমার লাগে, কারণ রুবায়েত কন্টিনিউ ফ্যান চালায় আর আমার একটু হিমোগ্লোবিনের পরিমাণ কম, এজন্য সারা বছরই আমার কম্বল লাগে। আমাদের বাড়ি থেকে যে বালিশগুলো দেওয়া হয়েছে, তো সেগুলো নিয়ে একটু ঝামেলায় পড়ে গেছি, কারণ বালিশগুলো একটু মোটামুটি উঁচু। তো প্রথমে ভেবেছিলাম যে রুবায়েতের জন্য হয়তো ভালোই হবে, কিন্তু না, এখন দেখি রুবায়েতও উঁচু বালিশ মাথায় দিতে পারে না। ঘুমানোর সময় ওই রুমের বালিশগুলো এনে তারপর এখানে ঘুমাই। বিছানা ঠিক করার শেষে আমি রুমটা ঝাড়ু দিচ্ছিলাম আর সোফাগুলো ভালো করে পরিষ্কার করে ঝেড়ে ধুয়ে নিচ্ছি। টাইলসের সুবিধার সাথে অসুবিধাও আরো অনেক আছে, আর সাদা টাইলস হলে তো কোনো কথাই নেই। মেঝেটা সামান্য অপরিষ্কার হলেও একদম স্পষ্ট বোঝা যায়, আর মাথার চুল তো আছে। রুম ঝাড়ু দেওয়া শেষ করে তারপর এখন আমি বাহিরটা ঝাড়ু দিচ্ছি। ডাইনিং স্পেসটা ঝাড়ু দেওয়া হলে তারপর আমি আঙ্গিনাটা ঝাড়ু দিয়ে নেব। বিয়ের আগে শখ করেও এসব কাজ কখনো করেছি বলে মনে পড়ে না, কিন্তু বিয়ের পর ইচ্ছাকৃতভাবে না হলেও অনিচ্ছাকৃতভাবে অথবা বাধ্য হয়ে এগুলো করতেই হয়। শুধু আমার না, সব মেয়েদেরই এগুলো নিত্য নতুন রুটিন। আমাদের মা চাচিরা এগুলো করে আসছে, আর তারপর আমরা করতেছি, আবার আমাদের পরবর্তী প্রজন্ম করবে। এভাবে পর্যায়ক্রমে চলতেই থাকবে। তবে এটা সত্যি যে একটু যদি কাজ করা যায় বা পরিশ্রম করা যায় তাহলে কিন্তু শরীরটা হালকা লাগে, আর যদি শুয়ে বসে সবসময় থাকা যায় তাহলে কিন্তু শরীরটা অনেক ভারী ভারী লাগে এবং অস্বস্তি লাগে। কিন্তু আমরা মানুষ তো আরাম প্রিয়, তাই একটু সুযোগ পেলেই আমরা শুয়ে বসে থাকার চেষ্টা করি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অলরেডি ঝাড়ু দেওয়া শেষের দিকে, আর এখন ঝাড়ু দেওয়া শেষ করে রুমে গিয়ে কিছু ময়লা কাপড় আছে সেগুলো ভিজিয়ে রাখবো। গত ভিডিওতে তো আপনারা দেখেছিলেন যে রুবায়েত একদম তারের মধ্যে সব কাপড় ভর্তি করে রেখে দিচ্ছে। তো গতকালকে কিছু পরিষ্কার করেছি, সবগুলো তো একসাথে সম্ভব নয়, এজন্য আজকে কিছু ভিজিয়ে রাখছি। আমাদের বাড়িতে যাওয়ার সময় ব্যাগে করে অনেক কাপড়ে নিয়ে গিয়েছিলাম, সব কাপড় অবশ্য পরা হয়নি, বিশেষ করে অনেকগুলো হিজাব নিয়ে গিয়েছিলাম। সেগুলো যেমনই নিয়ে গিয়েছিলাম সেরকমই আবার ফেরত নিয়ে আসছি। ব্যাগ থেকে এখন সবগুলো বের করে ওয়ার্ড্রোপে রেখে দিচ্ছি। এই নতুন ওয়ার্ড্রোপে আমরা ভালো কাপড় চোপড়গুলো রেখে দিয়েছি, আর আগের যে পুরাতন ওয়ার্ড্রোপটা আছে সেখানে প্রতিদিন পরার জন্য যে কাপড়গুলো আছে সেগুলো রেখে দিয়েছি। কাজ করতে থাকলে কাজ বের হতেই থাকবে, আর শুধু কাজ করলে হবে না, এর পাশাপাশি পড়াশোনাও করতে হবে, কারণ সামনে পরীক্ষা। এই জন্য আমি এখন এসে পড়তে বসলাম। সংসার করা আর একসাথে পড়াশোনা করা দুটো একেবারেই টাফ ব্যাপার হয়ে যায়। যদিও বা আমার শ্বশুরবাড়িতে তেমন কোনো কাজ নেই, রান্না বান্না, ঘর পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, থালাবাটি পরিষ্কার করা, ঘর গোছানো, এগুলোই মোটামুটি কাজ সবসময় থাকে। তারপরেও কাজ তো কাজই, কাজ করলে আসলে পড়তে বসতে মন চায় না, কারণ সেই এনার্জিটা থাকে না, কিন্তু কিছু করার নেই, দুটোই করতে হবে। পড়াশোনা শেষ করে কিচেনে এসে দেখি অনেকগুলো থালাবাটি জমে আছে, তো সেগুলো এখন পরিষ্কার না করলে পরে আর সময় পাবো না, এজন্য এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই বেসিনটার একটু সমস্যা, কারণ পাইপ এখনো লাগানো হয়নি, তাই এখানে বেশি পানি ফেলা যায় না। বেশি পানি ফেললে সেগুলো গড়ে মেঝেতে আসে, আর মেঝে পুরো ভর্তি হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে রান্নাঘরে আর রান্নাও করা যায় না। কিন্তু মিস্ত্রি ছাড়া এটা ঠিক করা সম্ভব নয়, আমি রুবায়েতকে বলেছিলাম। আবার এই জানালাটাও ঠিক করা অনেক জরুরি হয়ে গেছে, কারণ রাতে এপাশ দিয়ে বিড়াল ঢুকে একদম বেডরুমে ঢুকে লাফালাফি করে। থালাবাটিগুলো মাজা শেষ করে তারপর আমি সোজা চলে এসেছি কাপড় ধুইতে, কারণ অনেকক্ষণ আগে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। আমি অনেক দিনই এখানে ছিলাম না, বাবার বাড়িতে ছিলাম, আর কাপড়গুলোর অবস্থা এমন হয়েছে যে ময়লা পানি বের হতেই আছে। গরমের দিন জন্য খুব তাড়াতাড়ি করে কাপড় ময়লা হয়ে যায়। রুমে আরো অনেকগুলো কাপড় জমে আছে, এগুলো ধীরে ধীরে অল্প অল্প করে শেষ করব। আমার একটা বদ অভ্যাস হলো, একটা কাপড় ধুইতে আসলেও আমি পুরো গা ভিজে ফেলি, জানি না কিভাবে ভিজে যায়। এজন্য কাপড় চোপড় সব ধোয়া শেষ হয়ে গেলে একবারে গোসল দিয়ে বের হবো। 2-1 মধ্যে রুবায়েত আর আমার সব কাপড়ে পরিষ্কার করে ফেলবো, তারপর দুজনে নামাজ কোরআন শরীফ পড়া শুরু করে দেবো ইনশাল্লাহ। রোদে কাপড় চোপড় গুলো দিয়ে তারপর গোয়ালঘরে এসে দেখি আবারও মেঝের অবস্থা গোবর দিয়ে ভর্তি হয়ে গেছে, আর খাবারও শেষ হয়ে গেছে, এজন্য একটু পানি এবং খাবার দিয়ে দিচ্ছি। অন্যদিকে বিকাল গড়িয়ে
সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে, রান্না এখনো বাকি। তাড়াতাড়ি করে গরুকে খাবার দিয়ে এখন রান্না বান্নার বন্দোবস্ত করতেছি। প্রথমে আমি ভাতটা রাইস কুকারে তুলে দিয়েছি, আর তারপর হচ্ছে তরকারি কাটাকাটি শুরু করে দিয়েছি, আর এর মধ্যে দুধগুলোও বের করে ভিজতে দিয়েছি। আমি, রুবায়েদ আর আমার শাশুড়ি তিনজনেই দুধ খাবো, এই জন্য 2টা বোতল বের করেছি। আজকে রান্না করব কল্লা দিয়া আলু ভাজি। কল্লাগুলো সম্ভবত আমার শাশুড়ি তার বোনের বাড়ি থেকে নিয়ে আসছে, মানে খালা বাড়ি থেকে নিয়ে আসছে। আর আমি কল্লা খুব বেশি পাতলা পাতলা করতে পারি না, তারপরেও যত সম্ভব চেষ্টা করেছি যতটা পাতলা করা যায়। খড়ির চুলায় রান্না করার কথা মনে হলো তো মাথা পুরো ঘুরে যায়, কিন্তু করার কিছুই নেই। কালকে থেকে হয়তো বা গ্যাসে রান্না করা হবে, কারণ সিলিন্ডার কালকে সেট করা হবে। আজকে কষ্ট করে একটু চুলায় রান্না করে নিচ্ছি। তার উপর আবার কারেন্ট নাই, এক হাতে ফোনের আলো ধরে আর এক হাতে হচ্ছে রান্না করতেছি। খুব বেশি ঝামেলা হয়ে যাচ্ছে। রান্না শেষ করে দুধ গরম করে তারপর হচ্ছে কিছু খেয়ে পড়তে বসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।